সাধারণত আমরা লেম্যান পয়েন্ট অফ ভিউ থেকে যদি চিন্তা করি যে সামথিং বাইন্ডিং আপন আস, এবং যেটা যদি ব্রিচ করে থাকি তাহলে সেটার জন্য একটা রিপারকাশনস থাকে, যেটা আমরা সাধারণত পেনাল্টি থাকে, রাইট? বাট ইন্টারন্যাশনাল লয়ের ক্ষেত্রে আমরা যে দেখেছি যে কোনো একটা ইউনিফাইড কোর্ট সিস্টেম নাই যেখানে আমার কম্পালসারি জুরিসডিকশন থাকবে। ইন সেন্স হচ্ছে যেখানে যে কোর্ট আমার বিচার করতে পারবে সে এখতিয়ার বা জুরিসডিকশন তার থাকে। কারণ আমরা দেখেছি আইসিজিতেও যদি যেতে হয়, আইসিজি স্ট্যাটিউটের পার্টি হতে হয়, বা অন্য কোনো কোর্ট, ট্রাইব্যুনাল, ইন্টারন্যাশনাল ডিসপিউট সেটেলমেন্ট বডি, এগুলোতে ডিসপিউট নিতে গেলে অবশ্যই সেটা যে কনস্টিটিউয়েন্ট ট্রিটি, কনভেনশন বা ইনস্ট্রুমেন্ট, সেটাতে রেটিফাই করতে হয় বা সিগনেটরি হতে হয়। এরপর ইউ ক্যান রেফার ইউর ডিসপিউটস টু সাচ ট্রাইব্যুনালস অর কোর্টস। কিন্তু আমি যদি ডোমেস্টিক লতে দেখি তাহলে কিন্তু এরকম না ব্যাপারটা। ডোমেস্টিক লতে আমি কোনো ক্রাইম করে থাকলে বা কোনো ডিসপিউট থাকলে দের ইজ আ স্পেসিফাইড কোর্ট যার জুরিসডিকশন আছে বা ইখতিয়ার আছে বিচার করার, যেটা ইন্টারন্যাশনাল লর ক্ষেত্রে অ্যাবসেন্ট। সেকেন্ড হচ্ছে আমরা সোর্স পড়েছি যেহেতু এর আগে, সোর্সের ক্ষেত্রে দেখলাম যে ডোমেস্টিক লর ক্ষেত্রে সোর্সেস গুলো হচ্ছে ভার্টিক্যাল। আমরা জানি যে সোর্স গুলো কোথা থেকে আসছে, ভ্যালিডিটি কি, লিগ্যালিটি কি। বাট ইন্টারন্যাশনাল লর ক্ষেত্রে কিন্তু আসলে এটা সার্টেন না, এবং এটা হরাইজন্টাল। বেশ কিছু সোর্স থেকে হচ্ছে আমরা দেখলাম যে ইন্টারন্যাশনাল ল ডিরাইভ করতে পারে। আর আরেকটা হচ্ছে যে ইন্টারন্যাশনাল কোনো প্রিজন নাই, বা ইন্টারন্যাশনাল পুলিশ বলতে কোনো অর্গানাইজেশন নাই যারা বেসিক্যালি ইন্টারন্যাশনাল লটাকে এনফোর্স করতে পারবে। ডোমেস্টিক লিগাল সিস্টেম আমরা দেখি যে ল এনফোর্সমেন্ট এজেন্সি থাকে যারা এটাকে এনফোর্স করে, কোর্ট থাকে যেটা বিচার করে, একটা প্রিজন সিস্টেম থাকে এটার পেনাল্টি দেওয়ার জন্য, কারেক্টিভ সিস্টেম থাকে। কিন্তু ইন্টারন্যাশনাল লর ক্ষেত্রে কিন্তু এই ধরনের কোনো, কিছু বলতে চাচ্ছেন? আচ্ছা, বাই দ্য ওয়ে, আমি কি অডিবল? আপনাকে শুনতে পাচ্ছেন আমাকে? ইয়েস স্যার, শোনা যাচ্ছে। Yes, আচ্ছা, sir. আচ্ছা, অলরাইট, থ্যাংক ইউ। সো যেটা বলছিলাম যে ইন্টারন্যাশনাল ল যে, একটা মিনিট, আমি 2 মিনিট পর উপর জয়েন করছি। আচ্ছা, সো যে পয়েন্টে ছিলাম, যে হচ্ছে যে ইন্টারন্যাশনাল কোনো কোর্ট, ইউনিফাইড কোর্ট সিস্টেম নাই যেখানে কম্পালসারিলি বিচার করা যাবে, আনলেস কোনো একটা কনভেনশনের মাধ্যমে, ট্রিটির মাধ্যমে একটা কোর্ট বা ট্রাইব্যুনালকে ফর্ম করা হলে, এবং সেখানে যদি আমরা পার্টি হয়ে থাকি তো সেক্ষেত্রে আমাদের ডিসপিউটটা নিয়ে যাওয়া যাচ্ছে। কিন্তু ডোমেস্টিকের মতো কম্পালসারি জুরিসডিকশন সহ কোনো ধরনের কোর্ট নাই। সেকেন্ড, এনফোর্স করার জন্য কোনো মেকানিজম নাই, অর্থাৎ ইউনিফাইড মেকানিজম নাই। ডোমেস্টিক লয়ের ক্ষেত্রে আমরা যেটা দেখি যে আমাদের ল এনফোর্সমেন্ট এজেন্সিস থাকে যারা এটাকে এনফোর্স করে। ইন্টারন্যাশনাল পুলিশ বা ইন্টারন্যাশনাল ল এনফোর্সমেন্ট কোনো এজেন্সি নাই যেখানে সব যাদের প্রত্যেকটা দেশের উপর জুরিসডিকশন আছে, মানে এনফোর্স করতে পারে ডিরেক্টলি। আর থার্ডলি যেটা বললাম, যদি পেনাল্টির কথা চিন্তা করি, যে ইন্টারন্যাশনাল ল ভায়োলেট করার জন্য আলাদা কোনো আমাদের কারেকশন সিস্টেম নাই যেখানে আমরা পেনাল্টি দিতে পারবো ডিরেক্টলি, যেটা হয়তো আমাদের ডোমেস্টিক লয়ের ক্ষেত্রে আমাদের প্রিজন সিস্টেম আছে, রাইট? তো এখন কোশ্চেন আসতে পারে, যেহেতু আমাদের একটা লয়ের বেসিক সেন্সটা হচ্ছে যে ল এমন একটা প্রভিশন বা বিধান বা রুল যেটা ভায়োলেট করলে আমাকে পেনাল্টি ফেস করতে হবে, যেটা আমার উপর বাইন্ডিং, সেটা তো ইন্টারন্যাশনালের ক্ষেত্রে একদম স্ট্রিক্ট সেন্সে যাচ্ছে না বা অ্যাপ্লিকেবল হচ্ছে না। তাহলে কি আসলে ইন্টারন্যাশনাল লকে আমরা ল বলতে পারি কি না? এটা হচ্ছে আজকে আমাদের ডিসকাশনের টপিক, বা হচ্ছে এটাই আমরা বেসিক্যালি জানা ট্রাই করব এই ক্লাসের শেষে, যে ইন্টারন্যাশনাল লকে আমরা ট্রু সেন্সে ল বলতে পারি কিনা। তাহলে এখন যদি আমরা আর্গুমেন্টস, তাহলে ধরে নিচ্ছি আমরা দুই ধরনের আর্গুমেন্টস এখানে আসছে। একটা হচ্ছে ইন্টারন্যাশনাল ল হচ্ছে ট্রু ল, অর্থাৎ এটা একটা ল, অ্যাকচুয়াল ল। আর একটা আর্গুমেন্ট থাকতে পারে যে না, এটা আসলে ল না। যদি ল না হয়ে থাকে তাহলে এটা আসলে কি, রাইট? সো দুই ধরনের আর্গুমেন্ট আমরা দেখবো, এবং লাস্টে আমরা ডিসাইড করবো আসলে আমরা কি ইন্টারন্যাশনাল লকে ল বলতে পারি কিনা। এখন স্কেপটিসিজম, মানে ইন্টারন্যাশনাল ল যে ল, এটা নিয়ে যে সন্দেহটা, এটা বিভিন্ন স্কলাররা এই ধরনের ডাউটটা ক্রিয়েট করেন। তাদের মতে হচ্ছে যে ইন্টারন্যাশনাল লতে কোনো সেন্ট্রালাইজড বডি নাই, যেটা আমরা লাস্ট সোর্সে পড়ছিলাম যে লোকাল ল বা ন্যাশনাল ল বানাতে গেলে দেয়ার ইজ এ বডি, রাইট? পার্মানেন্ট বডি, পার্লামেন্ট, যারা হচ্ছে বেসিক্যালি অ্যাক্ট গুলো বানাচ্ছে। তারা তাদের পাওয়ারটা পাচ্ছে, ডিরাইভ করতেছে কনস্টিটিউশন থেকে। কনস্টিটিউশন পার্লামেন্টকে ম্যান্ডেট দিচ্ছে ল বানানোর জন্য, এবং ল গুলো পার্লামেন্টের থ্রুতে আসছে। কিন্তু
কিছু যে স্কলার তারা মনে করছেন যে ইন্টারন্যাশনাল ল এর ক্ষেত্রে এরকম কোনো ল মেকিং সেন্ট্রালাইজড ল মেকিং ইনস্টিটিউশন নাই, যে কারণে ইন্টারন্যাশনাল ল এর রুলস গুলোকে নেভিগেট করা ডিফিকাল্ট। সেই জন্য আমরা এটাকে ট্রু সেন্সে হয়তো বা ল বলতে পারছি না, কারণ ইন্টারন্যাশনাল লেজিসলেচার বলতে কিছু নাই, কোর্টস নাই উইথ কম্পালসারি জুরিসডিকশন বা সেন্ট্রালি অর্গানাইজ স্যাংশন নাই। অর্থাৎ যে শাস্তিটা দিবে শাস্তিটা এনফোর্স করার জন্য কোনো সেন্ট্রালাইজড অর্গানাইজেশন নাই বা সেন্ট্রালাইজড কোনো স্যাংশন নাই। আমরা দেখলাম যে ইউএন চার্টার আন্ডারে কিছু স্যাংশনের কথা আমরা দেখেছিলাম ক্লাসে, বা অন্যান্য যে ট্রিটি আছে কনভেনশন আছে সেখানে ডিফারেন্ট ডিফারেন্ট মেকানিজম বলা আছে, বাট ইউনিফাইড সিস্টেম নাই যাতে করে আমরা এই স্যাংশনগুলোকে ইফেক্টিভ করতে পারি বা ইমপ্লিমেন্ট করতে পারি। আবার কেউ কেউ বলে থাকেন যে না, ইন্টারন্যাশনাল ল আসলে ল না, কারণ এটা এনফোর্স করা যায় না। তাদের আর্গুমেন্টের বেসিস হচ্ছে ইন্টারন্যাশনাল ল সবাই মানছে না, ভায়োলেট করা হচ্ছে, রাইট? সুপার পাওয়ার গুলো বিভিন্ন সময় আমরা দেখছি এখন আশেপাশে যে ইন্টারন্যাশনাল লকে ভায়োলেট করা হচ্ছে। মায়ানমারে যদি দেখি তারা প্রহিবিশন এগেইনস্ট জেনোসাইডকে ভায়োলেট করছে, আমি যে প্যালেস্টাইনে দেখি তারা ইসরায়েলকে ইন্টারন্যাশনাল লকে ভায়োলেট করছে কন্টিনিউয়াসলি, আমি যে ইউক্রেনে দেখি ইউক্রেন কন্টিনিউয়াসলি রাশিয়া ভায়োলেট করছে ইন্টারন্যাশনাল ল, ইউএসএ বিভিন্ন সময় করছে বা অ্যালাইরা করছে, তাহলে আলটিমেটলি যেহেতু এটা এনফোর্স করা যাচ্ছে না, রুল আছে, পার্টিগুলো সেটাতে সাইনও করছে, তাদের উপর বাইন্ডিংও, কিন্তু মানছে না। যদি তারা মানছে না, এনফোর্স করা যাচ্ছে না, তাহলে কি আসলে এটা ল কি না এটাও তারা ডাউট করে। এখন আসেন কিছু স্কলারের আমরা একটু দেখি যে তাদের মতামতটা কি। ওয়ান অফ দ্য জুরিস্ট, মানে লিগাল জুরিসপ্রুডেন্সের স্কলার, তার নাম হচ্ছে জন অস্টিন। জন অস্টিন তার বইয়ে বলছে, আমি আগে বলছেন যে তিনি পজিটিভ স্কুলের স্কলার। পজিটিভ স্কুল বলতে আমি যেটা আগে বুঝিয়েছেন যে লতে অনেক স্কুল আছে, আসলে ল কি, এই ল কি, এই জিনিসটা বিভিন্ন পক্ষ বিভিন্নভাবে আর্গুমেন্ট করে থাকে। কেউ বলে ল হচ্ছে ডিভাইন সোর্স থেকে আসে, কেউ বলে যে না, ল হচ্ছে বেসিক্যালি সোভরেইনের কমান্ড, অর্থাৎ প্রত্যেকটা দেশের যে সোভরেন অথরিটি থাকে তার কমান্ড হচ্ছে ল। সো এটা আমরা ডিটেলসে যাচ্ছি না, এটা আপনাদের পরীক্ষার জন্য লাগবেও না, জাস্ট বোঝার জন্য বলছি যে পজিটিভ স্কুল মনে করে যে ল ইজ দ্য কমান্ড অফ দ্য সোভরেইন, তার মানে একটা সোভরেন অথরিটি থাকবে, তার কমান্ড বাকিরা মেনে চলতে বাধ্য, রাইট? সো চলেন দেখি সে কি বলছে, যে লস প্রপারলি সো কল্ড আর স্পিসিস অফ কমান্ড। ল হচ্ছে বেসিক্যালি একটা কমান্ড, সোভরেন কমান্ডের স্পিসিস, and hence it is inevitably follows that the law obtaining between nations is not positive law. সেই জন্য বলতেছে, কারণ এটা পজিটিভ ল হবে না। কেন হবে না? ইন্টারন্যাশনাল ল পজিটিভ কেন না? কারণ আমরা জানি কি, এভরি পজিটিভ ল হচ্ছে সেট বাই এ গিভেন সোভরেইন টু দ্য পার্সন, যারা হচ্ছে সোভরেনের সাবজেক্ট, তাই না? অর্থাৎ একটা অথরিটি, সোভরেন সার্বভৌম অথরিটি থাকবে যে বেসিক্যালি আপনাকে কমান্ডটা দিবে। কিন্তু অস্ট্রেলিয়ার মতো ইন্টারন্যাশনাল লতে যেরকম এরকম সেন্ট্রালাইজড কোনো কমান্ড নাই, সোভরেন নাই, এই কারণে ইন্টারন্যাশনাল লকে পজিটিভ ল বলা যাচ্ছে না। এই পর্যন্ত কি বুঝতে পারছেন আপনারা? তাহলে প্রসিড করছি সামনে। আরেকজন স্কলারের নাম যদি বলি, ওনার নাম হচ্ছে এইচ এল হার্ট। এইচ এল হার্ট মনে করছেন যে ইন্টারন্যাশনাল ল এর ক্ষেত্রে আসলে সোর্স গুলো যেহেতু হচ্ছে ক্লিয়ার না, প্রভিশনস গুলো ক্লিয়ার না, এই কারণে কি এটাকে ইন্টারন্যাশনাল মানে ল বলা যাচ্ছে না। কারণ আমরা জানি লতে ক্লিয়ার স্ট্যান্ডার্ড কেসেস থাকে, অর্থাৎ কোনটা ল এর প্রভিশন ভেরি স্পেসিফিক, স্পেশাল ডোমেস্টিক ল এর ক্ষেত্রে। ইন্টারন্যাশনাল ল এর ক্ষেত্রে যেহেতু এরকম স্পেসিফিক না সোর্স গুলো বা কন্টেন্ট গুলো, যেটা আমরা আগে পড়ে আসছিলাম যে কাস্টম ইন্টারন্যাশনাল ল, কাস্টম ইন্টারন্যাশনাল এর কন্টেন্ট আসলে কতটুকু, কোনটা কাস্টম ইন্টারন্যাশনাল ল, এটা কিন্তু হচ্ছে কেস টু কেস বেসিস আমাদের কি করতে হচ্ছে, আইডেন্টিফাই করা হচ্ছে, তাই না? কোন জেনারেল প্রিন্সিপালসটা ইন্টারন্যাশনাল অ্যালাউ মানে অ্যাপ্লিকেবল হবে, এটাও কিন্তু সার্টেন না। টাইম টু টাইম, কেস টু কেস, ফ্যাক্ট বেসিসে হচ্ছে কি হচ্ছে আমাদের এটা ডিটারমাইন করতে হচ্ছে। সো এইচ এল হার্ট সেটাই বলছে, যেহেতু হচ্ছে ইন্টারন্যাশনাল ল এর কন্টেন্ট গুলো বা প্রফেশনস গুলো ক্লিয়ার না, এই কারণে এটাকে আমরা ট্রু সেন্সে ল বলতে পারছি না। যে রায়াত, আপনি হ্যান্ড রেজ করেছেন, প্লিজ বলতে পারেন। জি স্যার। স্যার, যে আমার একটা কোশ্চেন ছিল যে পজিটিভিস্ট স্কুলটা কি, জাস্ট যদি একটু শর্টে বলতেন তাহলে। শিওর। বেসিক্যালি ন্যাচারাল স্কুল মনে করে যে আমাদের ল আসছে ডিভাইন সোর্সেস থেকে, ঠিক আছে? ডিভাইন সোর্স থেকে আমাদের ল আসছে, ইটস ফ্রম দ্য গড। আর পজিটিভ স্কুল মনে করে ইটস নট দ্য ফ্রম দ্য ডিভাইন সোর্স, এটা হচ্ছে প্রত্যেকটা সমাজ ব্যবস্থা বা সোসাইটিতে বা নেশনে একটা সোভরেন কমান্ড থাকে, একটা অথরিটি থাকে কারো। যদি আমরা আগের দিনের কথা চিন্তা করি, কোন একজন রাজা থাকেন, তার যে কমান্ডটা সেটা হচ্ছে ল, একটা সোভরেন অথরিটির কমান্ড হচ্ছে ল। আর মডার্ন স্টেটের কথা আমি যদি চিন্তা করি, আমরা আমাদের কনস্টিটিউশনে যাবেন, কনস্টিটিউশন আর্টিকেল 7 পড়বেন, ওখানে বলা আছে বাংলাদেশের এই সার্বভৌমত্বের ক্ষমতার অধিকারী হচ্ছে জনগণ, ঠিক আছে? জনগণ হচ্ছে বাংলাদেশের সোভরেইন পাওয়ারের অথরিটি জনগণের হাতে, অর্থাৎ কমন পিপলের হাতে। আর কমন পিপলের পক্ষে সেই পাওয়ারটা এক্সারসাইজ করছে পার্লামেন্ট।
ঠিক আছে, এটা আমাদের কনস্টিটিউশনে বলা আছে, আমি ক্লাসে দেখাবো তখন আপনাদেরকে। তো কনস্টিটিউশনে বলা আছে আমাদের বাংলাদেশের ক্ষেত্রে সোভরেন অথরিটি হচ্ছে জনগণ, জনগণের পক্ষে পার্লামেন্ট সেটাকে কি করে, এক্সারসাইজ করে থাকে। তার মানে বাংলাদেশের ক্ষেত্রে যদি আমি চিন্তা করি এখন মডার্ন স্টেটে, তাহলে হচ্ছে পার্লামেন্ট ইজ দ্য সোভরেন অথরিটি। আর পজিটিভ স্কুলের মতে ল হচ্ছে এই সোভরেন অথরিটি কমান্ড, সোভরেন অথরিটি যা বলবে সেটা অন্যরা মেনে চলতে বাধ্য। এবং অস্টিন বলতে চাচ্ছে যেহেতু ইন্টারন্যাশনাল ল এর ক্ষেত্রে এরকম একটা পার্টিকুলার কোনো অথরিটি নাই যার কমান্ড সবাই মেনে চলবে, সে কারণে আমরা ইন্টারন্যাশনাল লকে ট্রু সেন্সে ল বলতে পারছি না। রায়ত আমি কি বুঝাতে পেরেছি আপনাকে? জি স্যার, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। আর এইচএল হার্ট বলতে চাচ্ছে যে আমার ইন্টারন্যাশনাল লর কন্টেন্ট গুলো, তো প্রভিশনস গুলো ক্লিয়ার না। ক্লিয়ার না কেন, এটা আমরা সোর্স পড়াশোনা বুঝছি, তাই না, যে কোনটা কাস্টম, কাস্টম ডেভেলপড হলো, এখানে অনেকগুলো এলিমেন্ট থাকতে হয়, সাবজেক্টিভ টেস্ট আছে, টাইম কনজিউমিং, শিওর না যে আমরা আসলে আনসার্টেন না যে আসলে কোনটা এই মুহূর্তে আমার ইন্টারন্যাশনাল লয়ের কন্টেন্ট। এটা টাইম টু টাইম ডেভেলপ করে, সিচুয়েশন বেসিসে ডেভেলপ করতে পারে। একটা দেশের উপর একভাবে কি হচ্ছে অ্যাপ্লিকেবল হচ্ছে গিভেন দেয়ার পলিটিক্যাল এন্ড সোশ্যাল কনটেক্সট। যে কারণে কি হচ্ছে, এইচএল হার্ট বলতে চাচ্ছেন এখানে যেহেতু অনেক ডাউটফুল কেসেস আসছে, এই কারণে এটাকে আমরা ট্রু সেন্সে ল বলতে পারি না। তার মতে ল হচ্ছে একটা ক্লিয়ার প্রভিশনস, স্পেসিফিক প্রভিশনস যেটা মেনে চলতে সবাই বাধ্য। আহ, এবং উনি এইচএল হার্ট উনি ওনার বইয়ে এই ডাউটটা আবার কিভাবে দিচ্ছে, উনি বলছেন যে এই স্লাইডে যদি দেখতে পারেন আপনারা, যে কিছু লয়ের কিছু সিরিয়াস স্টুডেন্ট আছে যারা ল নিয়ে খুবই সিরিয়াস, তারা আসলে ইন্টারন্যাশনাল লকে সত্যিকার অর্থে ল বলতে চায় না। তাদের মধ্যে ইটস নট ইজন্ট রিয়েলি আ ল, ঠিক আছে, তারা বলতে চায় এটাকে ইন্টারন্যাশনাল লয়ার এবং ইন্টারন্যাশনাল স্কলার যারা, তারা এটাকে ল বলে, বিকজ তাদের একটা ভেস্টেড ইন্টারেস্ট আছে। বিকজ ইন্টারন্যাশনাল লয়াররা যেহেতু এটা প্র্যাকটিস করতে চায় বা স্কলাররা এটা নিয়ে কাজ করতে চায়, তারা নিজেদের স্বার্থে এটাকে ল বলছে। বাট সিরিয়াস স্টুডেন্টদের মতে এটা আসলে সত্যিকার অর্থে ল না। ঠিক আছে, কেন ল না? তাদের মতে এটা যদি ল হয়ে থাকতো তাহলে এটা কি করা যেত, এনফোর্স করা যেত। যেহেতু এটা ডিরেক্টলি এনফোর্স করা যায় না, তো এটাকে আমরা স্ট্রিক্ট সেন্সে ল বলতে পারি না, তারা বলছে কোয়াজি ল বা নিয়ার ল, কাছাকাছি, ল এর কাছাকাছি একটা জিনিস, বা সেমি ল টাইপের, যে ল না মানতে বাধ্য বাট ল বলতে নারাজ তারা জিনিসটাকে। ঠিক আছে, তাদের আর্গুমেন্টটা কি, যে আসলেও কি হচ্ছে, যদি এটা রুল অফ ল হয়ে থাকে, ইন্টারন্যাশনাল ল যদি স্ট্রিক্ট সেন্সে ল হয়ে থাকে, তাহলে কি আমরা আসলে এন্টায়ার নেশনের এগেনস্টে বা কোনো মানে সকল দেশের এগেনস্টে কি এনফোর্স করতে পারি? তাদের মতো হচ্ছে সুপার পাওয়ারদের কথা যদি চিন্তা করি, ইউএস এর এগেনস্টে ইন্টারন্যাশনাল এনফোর্স করা যাচ্ছে, বা সোভিয়েত ইউনিয়নের এগেনস্টে। সো এইভাবে তারা ডাউট দিচ্ছে যে আসলে এটাকে স্ট্রিক্ট সেন্সে বা রিয়েল সেন্স তারা ল বলতে নারাজ, হয়তো বা তার কোয়াজি ল, সেমি ল বা নিয়ার ল, কাছাকাছি কোন একটা টার্ম দিতে চাচ্ছেন এখানে, বাট ল বলতে রাজি না। তাদের মতে ইন্টারন্যাশনাল লয়াররা এবং স্কলার নিজেদের স্বার্থে এটাকে ইন্টারন্যাশনাল ল টার্মটা কয়েন করেছে। এখন আসেন যে এতক্ষণ তো আমরা দেখলাম যে আসলে ইন্টারন্যাশনাল লয়ের এগেনস্টে আর্গুমেন্ট গুলো কি কি। যদি আমরা একটু ক্যাটাগরাইজ করি বা লিস্ট ডাউন করি, তাহলে প্রথম আর্গুমেন্ট ছিল কি, যে ল হচ্ছে সোভরেন, সোভরেনের কমান্ড। ইন্টারন্যাশনাল লয়ের ক্ষেত্রে যেহেতু কোনো কমান্ড নাই, সেন্ট্রাল কমান্ড নাই, এই জন্য এটাকে আমরা ল বলতে পারছি না। এর আগে একটু আগে আমরা দেখলাম আগের দিকে স্লাইড গুলোতে, ইন্টারন্যাশনাল কোনো কোর্ট নাই, সেন্ট্রালাইজড লেজিসলেচার নাই, সেন্ট্রালি অর্গানাইজ স্যাংশন নাই, শাস্তি দেওয়ার ব্যবস্থা নেই, এ কারণে এটা আমি ল বলতে পারছি না। আবার কেউ কি বলছে যে এনফোর্স করা যাচ্ছে না ডিরেক্টলি, এটা যদি এনফোর্সেবল না, আপনি বড় দেশগুলো এগেনস্টে এনফোর্স করতে পারছেন না, তাহলে কি আমরা এটাকে ল বলতে পারি কিনা? তো আবার কেউ বলছেন কি, যে ক্লিয়ার না, কন্টেন্ট গুলো যেহেতু ক্লিয়ার না, স্ট্যান্ডার্ডটা যেহেতু স্পেসিফিক না, সেই জন্য এটাকে ট্রু সেন্স আমি ল বলতে পারি না। তাহলে মোটামুটি আমরা এরকম 5 থেকে 6টা আর্গুমেন্ট পেলাম যে আসলে কেন আমরা এটাকে ইন্টারন্যাশনাল লকে ল বলবো না বা ল বলা উচিত না। এখন আসেন যে এটার অ্যান্সার আসলে আমরা কি বলতে পারি, ইন্টারন্যাশনাল কি আসলে ল? এর ফেভারে, এটা যে একটা ল, এর ফেভারে হচ্ছে আসলে আর্গুমেন্টস গুলো কি সেটা আমরা একটু দেখবো। এর ফেভারে প্রথম যে আর্গুমেন্টটা আসে সেটা হচ্ছে যে আমরা কি কোনো একটা প্রভিশন ল কি না, বা কোনো একটা নর্ম আসলে ল কি না, বাইন্ডিং কি না, এটার একমাত্র একমাত্র লিটমাস টেস্ট কি হচ্ছে আমার এনফোর্সমেন্ট। যদি আমি এনফোর্সমেন্টকে একমাত্র লিটমাস টেস্ট হিসেবে দেখি বা কর্নারস্টোন হিসেবে দেখি, তাহলে ডিফারেন্ট কথা। বাট আমি যদি এনফোর্সমেন্ট ছাড়া, ওটা প্রয়োগ ছাড়াও লয়ের আরো আসপেক্ট আছে, তাহলে কিন্তু আমরা একটু ডিফারেন্ট লেন্সে দেখতে পারি এখানে। রজার ফিশার উনি একজন স্কলার, ওনার মতে যে ডোমেস্টিক ল তো হচ্ছে সব কনটেক্সটে এনফোর্স করা যাচ্ছে না, আসলে আমরা যেটাকে ন্যাশনাল ল বলছি বা ডোমেস্টিক বা ইন্টারনাল ল বলছি, সেটাও কি আসলে সব কনটেক্সটে আমরা এনফোর্স করতে পারি কিনা। তো ওনার আর্গুমেন্টে একটা
কনটেক্সট উনি বলছেন, উনি অন্য দেশের কনটেক্সটে বলেছেন, আমি এখানে বাংলাদেশের কনটেক্সট আপনাদের বলছি যে আপনাদের যেন রিড করা যায়। আমি এখানে ক্লাসে একদিন বলছি আপনাদের রিড করা যায়। আপনারা এখানে অনেক সময় টিভিতে বলে, নিউজ পেপারে বলে রিড করে, রিড দায়ের করা হচ্ছে। রিড জিনিসটা আসলে কি? রিড হচ্ছে বেসিক্যালি আপনার কনস্টিটিউশনের আর্টিকেল 102, 102 নম্বর আর্টিকেল অনুযায়ী আপনি কি করতে পারেন, যদি আপনার কোনো একটা রাইট ভায়োলেশন হয়, ফান্ডামেন্টাল রাইট ভায়োলেশন হয়, এবং রাইট ভায়োলেশনের ব্যাপারে কোনো রেমেডি যদি আমার এক্সিস্টিং লতে না থাকে, অর্থাৎ আমার বর্তমান বিদ্যমান আইনে যদি আপনাকে কোনো রেমেডি নিতে না পারে, তাহলে আপনি যেটা করতে পারেন, ডিরেক্টলি আপনি হাইকোর্ট ডিভিশনে যেতে পারেন। হাইকোর্ট ডিভিশনে যে একটা অ্যাপ্লিকেশন ফাইল করতে পারেন, যেটাকে আমরা রিট পিটিশন বলি। সাধারণত রিট 4 ধরনের হয়ে থাকে। কি করার জন্য? কারো একটা কাজ করার কথা সেটা করতে বাধ্য করা, বা কাউকে কোনো কাজ করতে মানা করার জন্য বাধ্য করা যে সেটা করতে পারবে না। অর্থাৎ একটা হচ্ছে করতে বাধ্য করা, কম্পেল টু অ্যাক্ট, আর একটা হচ্ছে নট টু অ্যাক্ট, আরেকটা হচ্ছে কাউকে হাজির করা, কোর্টের সামনে হাজির করা। ল এনফোর্সমেন্ট এজেন্সি আপনাকে তুলে নিয়ে গেল, কিন্তু আপনাকে কোর্টে নিচ্ছে না, তখন আপনি হাইকোর্টে যে রিট পিটিশন দায়ের করতে পারেন, আপনাকে যদি কোর্টের সামনে আপনি হাজির করে তাকে। আর আরেকটা হচ্ছে বেসিক্যালি কোন একটা অফিস নিয়ে, অর্থাৎ আপনি অফিসে এন্টাইটেলড কিনা, এই চেয়ারে আপনি বসতে পারবেন কিনা, এই পজিশনে যে এন্টাইটেলড কিনা, এই জন্য রিট করা যায়। ঠিক আছে, তো ব্রডলি এই 4 ধরনের রিট আমরা দেখি, যে কোনো একটা কাজ করতে বাধ্য করা, কোনো একটা কাজ না করতে বাধ্য করা, বা কাউকে কোর্টের সামনে হাজির করা, বা হচ্ছে কোনো একটা পজিশন কেউ এন্টাইটেল কিনা এটা ডিটারমাইন করার জন্য কোর্টে যেতে পারি আমরা সাধারণত। সেটা কোনো রিট পিটিশন বলি, রাইট? যেটা হচ্ছে বেসিক্যালি আমরা কনস্টিটিউশনের আর্টিকেল 102 এর আন্ডারে হাইকোর্ট ডিভিশনে করা যায়, রিট ফাইল করা যায়। তো ওখানে যখন আপনারা 102 যদি কখনো পড়েন, আমরা যেহেতু কনস্টিটিউশন পড়ছি না, আমি দেখাচ্ছি না ওইটা আপনাকে। 102 এর নেচারটা হচ্ছে সাধারণত রিট করা হয় স্টেটের এগেনস্টে বা গভর্নমেন্ট এজেন্সিগুলোর এগেনস্টে। ঠিক আছে, তো যখন রিট করা হচ্ছে, যখন আপনারা দেখবেন যে হয়তো গভর্নমেন্ট কোনো রাস্তায় সমস্যা ছিল, রাস্তা ঠিক করে নাই, কোনো অ্যাক্সিডেন্ট হলো, কেউ ইনজিউর্ড হলো, সে ক্ষতিপূরণের জন্য গভর্নমেন্টের কাছে যেতে পারে, যে গভর্নমেন্ট প্রপার অ্যাকশন বা মেজার্স নেয় নাই, এই জন্য গভর্নমেন্টকে তাকে ক্ষতিপূরণ দিতে হবে। বা গভর্নমেন্ট কোনো একটা কাজ করতেছে না, রাইট নাও নদী দখল হচ্ছে, সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না, সরকার যেহেতু ব্যবস্থা নেই, এই জন্য রিট ফাইল করা হয় অনেক সময়, গভর্নমেন্ট যেতে যে ওখানে ইন্টারফেয়ার করে, প্রপার মেজার নেয়। তো এই জন্য অনেক সময় গভর্নমেন্টকে বাধ্য করতে রিট ফাইল করা হয়। এখন রিটটা কার এগেনস্টে ফাইল করা হচ্ছে? এখানে বলছে বাংলাদেশ, মানে স্টেটের এগেনস্টে, বাংলাদেশ বলতে স্টেটের এগেনস্টে। এখন যদি আমি স্টেটের এগেনস্টে একটা রিট ফাইল করি, স্টেট কোন একটা জাজমেন্ট যদি স্টেটের এগেনস্টে যায়, কোর্ট বলে স্টেটকে কোন একটা কাজ করতে, সে এনফোর্স করার দায়িত্ব কার? আসলে এনফোর্স করার দায়িত্ব হচ্ছে স্টেটের ইটসেলফ। গভর্নমেন্টের এগেনস্টে কোনো আমি রিট ফাইল করলাম, আমার পক্ষে কোর্ট রায় দিল, সেটা ইমপ্লিমেন্ট করার দায়িত্ব কিন্তু আসলে গভর্নমেন্টের, রাইট, স্টেটের। এখন গভর্নমেন্ট সেটা ইমপ্লিমেন্ট করবে কি না, এই জিনিসটা তো আলটিমেটলি গভর্নমেন্টের উপরে। গভর্নমেন্ট যদি আলটিমেটলি কি করে, গভর্নমেন্ট যদি ইভেন্চুয়ালি হচ্ছে মানতে চায়, বাধ্য হয়, তাহলে তারা হচ্ছে এটা মানবে, নাহলে অনেক সময় কি মানে না। অনেক সময় কোর্ট দেখি আমরা বিভিন্ন ধরনের রায় দিচ্ছে, কিন্তু সব রায় কি আসলে গভর্নমেন্ট ইমপ্লিমেন্ট করে, বা যেভাবে ইমপ্লিমেন্ট করা উচিত সেভাবে কি আদৌ করে? সো ওই সেন্সে হচ্ছে এখানে আমরা বলতে পারি যে ইন্টারন্যাশনাল লয়ের যেরকম এনফোর্সমেন্টে ল্যাকিংস থাকে, সিমিলারলি আমাদের ডোমেস্টিক লয়ের ক্ষেত্রে এনফোর্সমেন্ট সবসময় পসিবল হয় না। আচ্ছা, তো যেটা বলছিলাম, তাহলে আর একটা আর্গুমেন্ট আসতে পারে যে ইন্টারন্যাশনাল ল নিয়ে যে ডাউটটা, এনফোর্সমেন্টের ডাউটটা বা স্কেপটিসিজমটা, যে ইন্টারন্যাশনাল ল এনফোর্স করা যাচ্ছে না, তাহলে এটা কি অনেক ক্ষেত্রে ইকুয়ালি মিউনিসিপাল ল এর ক্ষেত্রে কি হতে পারে? মানে আমাদের মিউনিসিপাল ল বলতে হচ্ছে ডোমেস্টিক ল এর ক্ষেত্রে ইকুয়ালি অ্যাপ্লিকেবল হতে পারে। অনেক সময় আমরা এটা প্রপারলি এনফোর্স করতে পারি না। বা আপনি যদি আবার চিন্তা করেন যে অনেক আলটিমেটলি যারা একটু আন্ডার প্রিভিলেজ, তাদের এগেনস্টে লটা যেভাবে আসলে বাংলাদেশে বা ডোমেস্টিক ল কনটেক্সটে এনফোর্স করা হয়, যারা ইনফ্লুয়েন্সিয়াল পলিটিক্যালি হোক বা ফাইন্যান্সিয়ালি হোক, তাদের এগেনস্ট কিন্তু সবসময় আমরা লটাকে ইকুয়ালি এনফোর্স করতে পারি না। তারা অনেক সময় আইনের ফাঁকফোকর করতে বের হয়ে যাচ্ছে, তাই না? সো তার মানে ইন্টারন্যাশনাল ল এনফোর্সমেন্টে যে ডাউটটা আসছে, এটা ন্যাশনাল ল এর ক্ষেত্রে কি ইকুয়ালি অ্যাপ্লিকেবল হতে পারে। এটা একটা উদাহরণ দিচ্ছেন
একজন স্কলার স্যালমন্ড, সেটা জুরিসপ্রুডেন্স নামে একটা বই আছে, সেই জুরিসপ্রুডেন্স বইয়ে সে একটা উদাহরণ দিচ্ছে যে কিভাবে ডোমেস্টিক লয়ের ক্ষেত্রেও এনফোর্সমেন্ট নিয়ে, বাইন্ডিং নেচার নিয়ে আসলে ডাউট ক্রিয়েট হতে পারে। তো উনি বলছেন যে the problem of ultimate foundation of the binding character of his law no way peculiar to international law. ইন্টারন্যাশনাল ল বাইন্ডিং ক্যারেক্টার নিয়ে, যে ইন্টারন্যাশনাল আসলে বাধ্য করতে পারে কিনা, এই ক্যারেক্টারটা আসলে শুধুমাত্র ইন্টারন্যাশনাল এর ক্ষেত্রে না, এটা ডোমেস্টিক ল আসতে পারে। সেটা উদাহরণ দিয়ে বললো, একদিন একটা লোককে মানা করা হলো যে আপনি ফুটপাত দিয়ে হচ্ছে সাইকেল চালাবেন না, ঠিক আছে? তাকে মানা করলো যে আপনি সাইকেল চালাতে পারবেন না ফুটপাত দিয়ে। তো সে জিজ্ঞেস করলো এটা আসলে কেন সে পারবে না। তাকে উত্তর দেওয়া হলো যে এটা একটা বাইলতে, অর্থাৎ কোন একটা বিধিতে বা রুলে বলা আছে। বাইল মানে হচ্ছে পার্লামেন্টের অ্যাক্ট না, পার্লামেন্টের অ্যাক্টের আন্ডার আমি একটু আগের দিন বলছিলাম যে গভর্নমেন্টকে বা মিনিস্ট্রিকে কিছু রুল মেকিং পাওয়ার দেওয়া হয়। পার্লামেন্ট ল বানাই, যেটাকে আমরা স্ট্যাটিউট বলি, অ্যাক্ট বলি। সেই স্ট্যাটিউট বা অ্যাক্টের আন্ডারে আবার কনসার্ন মিনিস্ট্রিকে বা গভর্নমেন্টকে কিছু সার্টেন রুলস বানাতে দেওয়া হয়, পাওয়ার দেওয়া হয়, সেটাকে আমরা বাই ল বলে থাকি। সো এই ভদ্রলোককে হচ্ছে আপনার উত্তর দেওয়া হলো যে এটা বাইলতে নিষেধ করা হয়েছে যে আপনি কি করতে পারবেন না, আপনি সাইকেল চালাতে পারবেন না ফুটপাত দিয়ে। তখন সে জিজ্ঞেস করলো এই বাইলয়ের অথরিটি কি, মানে এই যে সরকার যে এই বাইলটা বানালো, বিধানটা বানালো, এটার আসলে ক্ষমতা কই পেলো তারা। তখন তাকে উত্তর দেওয়া হলো এটার ক্ষমতা পেলো সে হচ্ছে পার্লামেন্ট থেকে। পার্লামেন্ট পাওয়ার দিচ্ছে গভর্নমেন্টকে যে এই ধরনের রুল বানানোর জন্য। সেই রুলে আপনার বাইসাইকেল ফুটপাত দিয়ে চালানো নিষেধ করা হয়েছে। এখন তারপরে কোশ্চেন আসে, পার্লামেন্ট যে একটা পাওয়ার দিল গভর্নমেন্টকে এই ধরনের রুল বানানো, পার্লামেন্ট এই ক্ষমতা কোথায় পেলো আসলে? স্বাভাবিকভাবে আমরা আগে পড়ছি যে পার্লামেন্টের পাওয়ারের উৎস কোথায়, কনস্টিটিউশন, তাই না? কনস্টিটিউশন কি করতে পারে? পার্লামেন্টকে সে ম্যান্ডেটটা দেয় ল বানানোর। এখন যদি এরপরে আবার কোশ্চেন করি আমি, যে কনস্টিটিউশন কে সেই ক্ষমতা কে দিল, লিগাল ফোর্স কে দিল? এখন যেটা আগের বলছিলাম, কিছু কিছু ক্ষেত্রে কি কনস্টিটিউশন আসে কি, যারা কলোনি ছিল, কলোনিয়াল পাওয়ার আপনাকে কনস্টিটিউশন দিয়ে গেছে বা সে পাওয়ার দিয়ে গেছে। ইন্ডিয়া পাকিস্তানের ক্ষেত্রে কি হচ্ছে, ইন্ডিয়ান পার্টিশন অ্যাক্ট, সেপারেশন অ্যাক্ট করা হয়েছে, সে অ্যাক্ট অনুযায়ী ইন্ডিয়াকে স্বাধীনতা দেওয়া হয়েছে, পাকিস্তানকে দেওয়া হয়েছে, সেখান থেকে দে গট দা লিগাল ফোর্স আপনার ইন্ডিয়ান কনস্টিটিউশন বানানো বা হচ্ছে পাকিস্তান কনস্টিটিউশন বানানো। বাট বাংলাদেশের ক্ষেত্রে যদি চিন্তা করি, বাংলাদেশকে কিন্তু পাকিস্তান পার্লামেন্ট কোনো পাওয়ার দেয় নাই, পাকিস্তান পার্লামেন্টে কোনো ল পাস করে বাংলাদেশকে স্বাধীন করা হয় না, রাইট? আমরা নিজেরা নিজেরা স্বাধীন হয়েছে এখানে। তাহলে এখন নিজেরা আমরা নিজেদেরকে একটা কনস্টিটিউশন গিফট করেছি, রাইট? বাংলাদেশ 1972 সালে নিজেদেরকে নিজেরা একটা কনস্টিটিউশন উপহার দিয়েছে। তো এই যে বাংলাদেশ নিজেরা কনস্টিটিউশন বানালো, এটার পাওয়ারটা তার কোথা থেকে পেলো, রাইট? এটার ভ্যালিডিটি কোথা থেকে আসলো, এটা লিগালিটি কি? সো আমি যদি আসলে বাইন্ডিং নেচারের কথা চিন্তা করি, যদিও ডোমেস্টিক লয়ের ক্ষেত্রে একটা হায়ারার্কি আছে, কিন্তু আমরা একদম লাস্ট পয়েন্টে গেলে ওটার উৎসটা আসলে খুঁজে পাচ্ছি না। সো স্যালমনের মতে এটা ইন্টারন্যাশনাল ক্ষেত্রেও সেম, ইন্টারন্যাশনাল ক্ষেত্রেও এই লিগালিটির প্রশ্নটা বা বাইন্ডিং নেচারের প্রশ্নটা সিমিলার কোশ্চেন। সো এটা আসলে দুই ধরনের লতে, ন্যাশনাল ল, ইন্টারন্যাশনাল ল, দুই জায়গাতেই আসলে এই কোশ্চেনটা কমন। এটা শুধুমাত্র ইন্টারন্যাশনাল লয়ের একার ফ্ল না। আপনারা কি বুঝতে পারতেছেন এই পর্যন্ত? কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। জি স্যার। আচ্ছা, যদি আপনাদের কোনো কোশ্চেন না থাকে তাহলে আমি প্রস্তুত করছি সামনে। আরেকটা যেটা কোশ্চেন আসে সেটা হচ্ছে পজিটিভ স্কুল, একটু আগে যেটা বলছিলাম, পজিটিভটা বলছে কি যে ল হচ্ছে কমান্ড অফ দ্য সোভরেইন। সো এটার এগেনস্টে তার আর্গুমেন্টটা কি? যে আমরা বলছি যে বাংলাদেশের ক্ষেত্রে বলেন বা যে কোনো ডোমেস্টিক লয়ের ক্ষেত্রে পার্লামেন্ট একটা সোভরেন অথরিটি থাকে, তাদের কমান্ডটাই হচ্ছে ল, তাহলে ইন্টারন্যাশনাল লয়ের ক্ষেত্রে তো এটা নাই। সো এটার এগেনস্ট আর্গুমেন্ট হচ্ছে যে ইন্টারন্যাশনাল ল এবং ন্যাশনাল ল দুইটা ডিফারেন্ট প্লেনে, ডিফারেন্ট আসপেক্টে কাজ করে থাকে। ইন্টারন্যাশনাল লয়ের এলিমেন্ট আর ন্যাশনাল লয়ের এলিমেন্ট সেম না। ন্যাশনাল লয়ের এলিমেন্ট হচ্ছে ন্যাশনাল অর্গানাইজেশনস, এজেন্সিজ, ইন্ডিভিজুয়ালস, সিটিজেন্স, রাইট? ইন্ডিভিজুয়ালদেরকে ডিল করে। আর যদি আমরা চিন্তা করি ইন্টারন্যাশনাল ল কাদেরকে নিয়ে ডিল করে, মোস্টলি হচ্ছে আপনার স্টেটকে নিয়ে ডিল করে। যদিও আমরা পড়েছিলাম একদম ফার্স্ট ইয়ার ক্লাসে যে স্টেটের বাহিরে এখন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনস, কোম্পানিজ অ্যান্ড ইন্ডিভিজুয়ালস হতে পারে, বাট প্রিডোমিনেন্টলি আমরা বলতে পারি স্টেটস হচ্ছে ইন্টারন্যাশনাল লয়ের সাবজেক্টস বা এলিমেন্টস ডিরেক্টলি। সো এটার পজিটিভিস্টের এগেইনস্ট আর্গুমেন্টটা হচ্ছে যে আমরা পজিটিভ
লেন্স থেকে যেভাবে ন্যাশনাল লকে হচ্ছে আমরা ডিটারমাইন করি বা যেভাবে মেজার করি, একইভাবে আমরা ইন্টারন্যাশনাল লকে করতে পারবো না, বিকজ ইন্টারন্যাশনাল লয়ের ফাংশন ইজ কোয়াইট ডিফারেন্ট দেন দ্যাট অফ দ্য ন্যাশনাল অর ডোমেস্টিক ল। যেটাকে আমরা বলছি যে ইন্টারন্যাশনাল লকে আমরা বলতে পারি ল অফ কোঅর্ডিনেশন, দেশগুলোর মধ্যে কোঅর্ডিনেশন করা হচ্ছে এই লগুলো দিয়ে বা রুলগুলো দিয়ে। আর ন্যাশনাল লকে আমরা বলতে পারি কাইন্ড অফ রুল অফ সাবঅর্ডিনেশন, সাবঅর্ডিনেট। আমরা পার্লামেন্টের লয়ের সাবঅর্ডিনেট সবাই, রাইট? আমরা কেউ আইনের ঊর্ধ্বে না, আমরা যেটা বলি অনেক সময় যে আমরা লটাকে ব্রিচ করতে পারি না, উই আর সাবজেক্ট টু দ্য পার্লামেন্ট, পার্লামেন্টের লয়ের সাবঅর্ডিনেট। ইন্টারন্যাশনাল লতে কিন্তু আসলে কেউ কারো সাবঅর্ডিনেট না, রাইট? সবাই সোভরেইন, সবাই ইকুয়াল স্ট্যাটাসে ওখানে হচ্ছে স্টে করে। যে কারণে ইন্টারন্যাশনাল লটা হচ্ছে অনেকটা ল অফ কোঅর্ডিনেশন, ওয়ারাস ন্যাশনাল লটা হচ্ছে সাবঅর্ডিনেট ল, যেখানে আমাকে কোনো একজন কমান্ড দিচ্ছে, আমি সেটা মেনে চলতেছি। এবং ডিফারেন্সটা কোথায়? বাই ল অফ কোঅর্ডিনেশন এখানে বোঝানো হচ্ছে ইন্টারন্যাশনাল ল যারা সাবজেক্টস, প্রাইমারিলি হচ্ছে কি, মানে সাবজেক্ট আমার জ্ঞানী, স্টেটের বাইরে সাবজেক্ট আছে, এটা আমি পড়েছি আগে। বাট যদি প্রিডোমিনেন্টলি চিন্তা করি, প্রাথমিকভাবে কারা? স্টেটস। স্টেটসটা ডিরেক্টলি অথবা ইনডিরেক্টলি, ওই যে যদি প্র্যাকটিস করে তাহলে ডিরেক্টলি, প্র্যাকটিস না করে ইনডিরেক্টলি কি হতে পারে, তারা নিজেদের রুলস অ্যান্ড অব্লিগেশনস গুলো নিজেরাই ক্রিয়েট করে, নিজেরাই অ্যাপ্লাই করে ফর দেয়ার কমন পারপাসেস। কমন পারপাসটা কি? যে পিসফুল কোএক্সিস্টেন্স, ঠিক আছে? ইন্টারন্যাশনাল ল, ইন্টারন্যাশনাল যে সোসাইটি, সেখানে স্টেট গুলো আসলে তাদের একটা কমন বেনিফিটের জন্য, কমন পারপাসের জন্য, অর্থাৎ পিসফুল কোএক্সিস্টেন্সের জন্য নিজেরাই ল ক্রিয়েট করে এবং নিজেদের উপরেই সেটা তারা অ্যাপ্লাই করছে। আচ্ছা, সো তার মানে আমরা বুঝতে পারলাম যে আসলে দুই ধরনের ল এর নেচারটা আসলে ডিফারেন্ট। ন্যাশনাল ল এর সাথে আসলে ইন্টারন্যাশনাল লকে আসলে কম্পেয়ার করতে পারবো না, কারণ ফাংশনালিটি, অ্যাপ্লিকেশনস, সাবজেক্টস, এলিমেন্টস সবকিছুই কি ডিফারেন্ট দেন দ্যাট অফ দ্য ডোমেস্টিক ল অথবা ন্যাশনাল ল। এখানে আসলে কম্পেয়ার করা যাচ্ছে না। যদি কম্পেয়ার করতেই হয় তাহলে এনফোর্সমেন্টের ক্ষেত্রে আমরা বলতে পারি কি, যে ন্যাশনাল অথবা রিজিড ওয়েতে, স্ট্রিক্ট ওয়েতে এনফোর্স করা যায়, ইন্টারন্যাশনাল ক্ষেত্রে অথবা এটা একটু উইক এনফোর্সমেন্ট মেকানিজম, এটাকে হয়তো আমরা হ্যাস্ট উইক ল বলতে পারি। বাট আসলে উচিত হবে কি, আমরা ইন্টারন্যাশনাল লকে কমপ্লিটলি তার নিজের নেচার, ফিচার, তার অ্যাপ্লিকেশন, তার ফাংশনের উপর বেস করে এটাকে হচ্ছে মেজার করা বা বুঝা, নট ন্যাশনাল লয়ের যে পার্সপেক্টিভটা বা লেন্সটা, সেই লেন্স থেকে দেখা। ঠিক আছে? তো আমি যখন ইন্টারন্যাশনাল পড়বো, ইন্টারন্যাশনাল বোঝা ট্রাই করবো, তখন অবশ্যই সেটাকে আমরা ন্যাশনাল লয়ের সাথে মিলিয়ে ফেলবো না। ন্যাশনাল লয়ের পার্সপেক্টিভ বা এলিমেন্টের সাথে এটাকে কম্পেয়ার না করাই বেটার। আর কি আর্গুমেন্ট আছে? আরো আর্গুমেন্ট হচ্ছে যে একটু আগে যে পড়ছিলাম এইচএল এ হার্ট, কিন্তু শুরু থেকে বললাম হার্ট বললেন কি, হার্ট বললেন যে আসলে ইন্টারন্যাশনাল ওয়ার কন্টেন্ট গুলো তো ক্লিয়ার না, কোনটা ইন্টারন্যাশনাল আমি তো জানি না কিছু, সো তাহলে এটাকে আমরা ট্রু সেন্সে ল বলতে পারি না। কিন্তু আমরা যখন সোর্সেস অফ ইন্টারন্যাশনাল ল পড়ে আসলাম, ওখানে কি দেখলাম? আর্টিকেল 38 অফ দ্য আইসিজে স্ট্যাটিউট, তার আগে আমি বলেছিলাম যে আইসিজে হওয়ার আগে, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস হওয়ার আগে কি ছিল? পার্মানেন্ট কোর্ট অফ ইন্টারন্যাশনাল জাস্টিস, ঠিক আছে? পিসিআই যে বলতো, সে পিসিআই যে হয়েছিল কিন্তু কত, 1920 সালে, এবং তাদের একটা স্ট্যাটিউট ছিল 1919 সালে, যেটা পরবর্তীতে বিলুপ্ত হয়ে যায় আইসিজে আসার পরে। এবং সেটা কিন্তু ভার্বাটিম, অনেকটা হুবহু আমাদের আইসিজে স্ট্যাটিউটের, 1938 সাল আইসিজে স্ট্যাটিউটে সেই সোর্স গুলো বলা হচ্ছে, এটা আমরা আর্টিকেল 38-এ পড়ে আসছি, 5টা সোর্স। তার মানে এখন কিন্তু আমরা আসলে জানি যে কোনগুলো হচ্ছে ইন্টারন্যাশনাল সোর্স, অর্থাৎ কোনটা ইন্টারন্যাশনাল ল, আর একটা কি, কোনটা হচ্ছে জাস্ট মেয়ার ডিপ্লোমেটিক, পলিটিক্যাল অর ইথিক্যাল নর্মস, তাই না? সো এইচএল এ হার্টের যে আর্গুমেন্টটা ছিল যে কন্টেন্ট ক্লিয়ার না দেখে ল না, সেটাও আসলে এখন আর বলা যাচ্ছে না। এরপরে যদি আসেন, থ্রু আউট ইন কোর্স অফ টাইম, বিভিন্ন সময় ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনস গুলো যদি বলেন, বা ইন্টারন্যাশনাল ল যে ইনস্টিটিউশনস গুলো আছে, সেটা আইসিজে হোক, ইউএন সিকিউরিটি কাউন্সিলস হোক, বা অন্যান্য অর্গানাইজেশন যারা আছে, তারা কিন্তু আসলে অনেকটা স্ট্রেনথেন্ড হয়েছে, তাদের ক্যাপাসিটি অনেকটা বেড়েছে, আমাদের নতুন নতুন কেস ল তৈরি হয়েছে। অনেক ক্ষেত্রে আমরা, হয়তো সব ক্ষেত্রে এনফোর্স করা যায়নি, কিন্তু কিছু কিছু এনফোর্সমেন্টের কারণে এটা অনেকটাই প্রোগ্রেস করেছে, বিকেম মোর ইফেক্টিভ এখন ইন্টারন্যাশনাল লয়ের যে অর্গানাইজেশনস গুলো বা ইনস্টিটিউশনস গুলো আছে। এরপরে যদি আসি, দ্য রুলস আর আর্টিকুলেটেড ইন ট্রিটিজ অ্যান্ড জুডিশিয়াল ওপিনিয়ন্স। এখন যেহেতু অনেক ট্রিটি ডেভেলপড হয়ে গিয়েছে ইন রিসেন্ট টাইমস, লাস্ট কয়েকটা ডিকেডসে, এখন কিন্তু ম্যাক্সিমাম রুলস গুলো বা প্রফেশনস গুলো আমরা দেখি ইদার কোনো ডিক্লারেশন, যে সফট ল বলছি, বা হার্ড ল অনুযায়ী কনভেনশনস বা ট্রিটির মধ্যে কোডিফাই করা হচ্ছে, তাই না? একসাথে করা হচ্ছে। এখন কিন্তু আর আগের মতো ভেগ নাই, গ্রে এরিয়াটা আসলে কম। ইভেন কাস্টমার ইন্টারন্যাশনাল দেখবেন এখন বিভিন্ন সময় ট্রিটির মধ্যে ইনকর্পোরেট করে ফেলা হচ্ছে, সো দ্যাট নাও উই আর সার্টেন the extent of that particular norm or principle. আর প্লাস এই যে অনেক কোড স্টাবলিশ হয়েছে, কোডগুলোতে অনেক ডিসপিউট রিজলভ করা হচ্ছে, এই কারণে কি
জুডিশিয়াল ওপিনিয়নের যে ভান্ডারটা, জুডিশিয়াল রিসোর্সটা কিন্তু অনেক এক্সপ্যান্ড করেছে। এখন বিভিন্ন বিষয়ে দেখবেন কেস ল আছে, কোর্টে জাজমেন্ট আছে, ওপিনিয়ন আছে। সো লয়ের যে এক্সটেন্টটা, এটা কিন্তু এখন অনেকটাই ক্ল্যারিফাইড, আগের মতো আর ভেগ না। আর একদম যদি আমরা লাস্টলি আসি, তাহলে ইন্টারন্যাশনাল লকে আসলে আমরা আউট অ্যান্ড আউট ল বলতে পারি। কারণ কি, মোস্ট অফ দ্য স্টেটস কি করছে, এটাকে মেনে চলছে। সেটা স্টেট অ্যাক্টর হোক, নন স্টেট অ্যাক্টর হোক। মানে কি, স্টেট বলতে হচ্ছে সরকারগুলো মানছে, পাশাপাশি নন স্টেট অ্যাক্টর বলতে হচ্ছে এনজিওস, অর্গানাইজেশনস, তারাও কিন্তু এখন বিভিন্ন সময় ইন্টারন্যাশনাল লটাকে মানছে এবং তাকে অব্লিগেটরি হিসেবে নিচ্ছে ফর দ্য সেক অফ ইন্টারন্যাশনাল রিলেশনস বা ডিপ্লোম্যাটিক রিলেশনস, রাইট? সেটার জন্য হলেও, ইন্টারন্যাশনাল রিলেশনসটাকে মেনটেন করার জন্য হলেও তারা এটাকে লিগালি বাইন্ডিং হিসেবে মেনে নিচ্ছে এবং কমপ্লাই করছে। এবং মোস্ট অফ দ্য কেসেসে কি হচ্ছে, আমাদের কান্ট্রিগুলো মানছে। হয়তো বা হ্যাঁ, হাতে গোনে কিছু কান্ট্রি মানছে না, বাট মোস্ট অফ দ্য কান্ট্রিজ কি সেটা মেনে চলছে। আমরা যদি ডোমেস্টিক লর ক্ষেত্রেও দেখি, তাহলে কি ছিল, ওখানেও তো আসলে আমরা সবাইকে মানাতে পারছি না, সবার এগেইনস্টে লকে এনফোর্স করতে পারছি না, সবাইকে অ্যাকাউন্টেবল করতে পারছি না। সো সিমিলারলি যদি চিন্তা করি, ইন্টারন্যাশনাল ক্ষেত্রে হয়তো বা আমাদের কিছু ডেভিয়েশন আছে, আহ কেউ কেউ হয়তো মানছে না বা আমরা এনফোর্স করতে পারছি না, কিন্তু ওভারঅল যদি চিন্তা করি, তাহলে মেজরিটি অফ দ্য স্টেটস সেটা মেনে চলছে এবং তাদের উপরে একটা অব্লিগেশন হিসেবে নিচ্ছে, ইভেন ফর দ্য সেক অফ মেইনটেনিং ইন্টারন্যাশনাল রিলেশনস। সো সে অর্থে আমরা যদি শেষে এসে বলতে পারি যে না, ইন্টারন্যাশনাল ল আসলে ইন আ ট্রু সেন্স ল, বাট এটাকে আমরা আসলে ডোমেস্টিক লকে আসলে যেই স্কেলে এটাকে মেজার করি, ইন্টারন্যাশনাল লকে সেই স্কেলে মেজার করতে পারবো না, বিকজ অফ ইটস কন্টেন্ট, বিকজ অফ ইটস অ্যাপ্লিকেবিলিটি, বিকজ অফ ইটস সাবজেক্ট, which is quite different that of the national law or domestic law. সো এই হচ্ছে বেসিক্যালি আজকে আমাদের যে টপিকটা ছিল, যে ইন্টারন্যাশনাল লকে ট্রু সেন্স ল কিনা। সো আমরা কিছু আর্গুমেন্ট দেখলাম শুরুতে যে না, কেন ল না, কিছু ডাউট ক্রিয়েট করা হচ্ছে এনফোর্সমেন্ট মেকানিজম নিয়ে, সেন্ট্রালাইজ লেজিসলেটর নিয়ে, স্যাংশন নিয়ে, বা কন্টেন্ট নিয়ে বলা হচ্ছিল, বা পজিটিভ থিওরি দিয়ে দেখানো হচ্ছিল এটা ইন্টারন্যাশনাল ল না। বাট আমরা যদি শেষে আসি, আর্গুমেন্টস গুলো যদি আমরা দেখি, তাহলে আমরা বেশ কিছু আর্গুমেন্ট পেলাম। আমি আরেকবার একটু আপনাকে সাম আপ করে দিই যে ফেভার আর্গুমেন্ট গুলো কি ছিল। ফেভার আর্গুমেন্ট গুলো ছিল যে আপনার ফার্স্ট অফ অল যে এনফোর্সমেন্ট কিনা একমাত্র ক্রাইটেরিয়া না যে কোনো একটা প্রফেশনস ল কিনা, এনফোর্সমেন্ট ছাড়া লয়ের আরো অ্যাসপেক্ট আছে, আমাদের শুধু এই একটা অ্যাসপেক্ট নিয়ে চিন্তা করলে হবে না। ইভেন কি এনফোর্সমেন্টের কথা যদি আমরা চিন্তা করি, ডোমেস্টিক লয়ের ক্ষেত্রে কি সবসময় এনফোর্স করা যাচ্ছে না। এরপর আমরা কি দেখলাম যে এই সিমিলার ডাউটটা কি ন্যাশনাল লয়ের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, যে ইন্টারন্যাশনাল লয়ে আছে। এরপর আমরা দেখলাম স্যালমনের একটা থিওরি, সেটা হচ্ছে কি, যে বাইন্ডিং নেচার, যে ল যে বাইন্ডিং, এটা ন্যাশনাল লয়ের ক্ষেত্রে ডাউট ক্রিয়েট করা যায় কিভাবে। ওই যে আপনি একদম সোর্সের লাস্টে, যে ন্যাশনাল তো ভার্টিক্যাল, রাইট, সোর্স গুলো একদম লাস্টে, কনস্টিটিউশন কোথা থেকে আসলো ওটা যদি জিজ্ঞেস করেন, তাহলে ওটার অ্যান্সার আপনি ডিরেক্টলি পাবেন না। ইন্টারন্যাশনাল ক্ষেত্রেও সেম, ওটা ওই প্রবলেমটা ওখানে ফেস করতে হচ্ছে। আরেকটা আর্গুমেন্ট আমরা দেখলাম কি, যে ইন্টারন্যাশনাল ল এবং ন্যাশনাল ল ডিফারেন্ট প্লেটে, ডিফারেন্ট হরাইজন হচ্ছে কাজ করে থাকে, অর্থাৎ ডিফারেন্ট, তাদের ফাংশনালিটি ডিফারেন্ট, সাবজেক্ট ম্যাটার ডিফারেন্ট, তাদের উদ্দেশ্য ডিফারেন্ট। সো এটাকে আসলে দুটাকে একসাথে কম্পেয়ার না করাই বেটার। ইন্টারন্যাশনাল হচ্ছে মোর অফ লাইক ল অফ কোঅর্ডিনেশন, পার্টিকুলার মধ্যে কোঅর্ডিনেট করা। আর ন্যাশনাল ল হচ্ছে বেসিক্যালি ল অফ সাবঅর্ডিনেশন। কোঅর্ডিনেশন ইন সেন্স যে স্টেটসগুলো নিজেরাই ল বানাচ্ছে, নিজেরাই অ্যাপ্লাই করছে ফর দ্যার কি কমন পারপাস, তাদের যে নিজস্ব কমন ইন্টারেস্টের জন্য তারা ইন্টারন্যাশনাল লটাকে অ্যাপ্লাই করে থাকে। এনফোর্সমেন্টের কথা যদি চিন্তা করি, যেটা বললাম যে হয়তো আমরা এটাকে উইক ল বলতে পারি, একটু ডোমেস্টিক লকে এনফোর্স করাটা একটু ইজিয়ার ও রিজিড ওয়েতে করা যায়, ইন্টারন্যাশনাল ক্ষেত্রে হয়তো কিছু ডিফিকাল্টিস আছে, দেন এগেইন আমরা এটাকে একবারে ল হিসেবে বাদ দিতে পারছি না। আর ইন্টারন্যাশনালটাকে অবশ্যই তার নিজের যে নেচার, ফিচার, ফাংশন, সাবজেক্ট, এলিমেন্টস, সে অনুযায়ী আসলে এটাকে বিচার করতে হবে। এটাকে আসলে আমাদের প্রি ডিটারমাইন্ড পারসেপশন যে ডোমেস্টিক লয়, সেই লেন্স থেকে আসলে এটাকে দেখা উচিত হবে না। এরপর কি দেখলাম যে বলা হচ্ছিল ইন্টারন্যাশনাল সোর্সেস গুলো ঠিক নাই, বাট আমরা দেখছি কি যে আইসিজে স্ট্যাটিউটে 38-এ, আর্টিকেল 38-এ অলরেডি এটা স্পেসিফাই করা হচ্ছে ইন্টারন্যাশনাল সোর্স কি হবে। এরপর দেখলাম ইন্টারন্যাশনাল ইনস্টিটিউশনস গুলো এখন অনেকটা স্ট্রেন্থেন হচ্ছে, প্রোগ্রেসিভ হচ্ছে। আমাদের ইন্টারন্যাশনাল লগুলো ম্যাক্সিমাম এখন ট্রিটি বেসড হয়ে যাচ্ছে, ট্রিটি ইনকর্পোরেট করা হচ্ছে, এবং অনেক কোর্ট যেহেতু বিভিন্ন ডিসপিউট রিজলভ করছে, জুডিশিয়াল ওপিনিয়নের রিসোর্সটা অনেক এক্সপ্যান্ডেড হয়েছে, এবং মোটামুটি এখন ম্যাক্সিমাম কেস লগুলো বা প্রভিশনস গুলো কি ক্ল্যারিফাইড থ্রু দ্য জুডিশিয়াল ডিসিশনস। লাস্টলি দু একটা হয়তো ডিভিয়েশন থাকতে পারে, কিন্তু মোস্ট অফ দ্য কেসেস কি হচ্ছে,
ইন্টারন্যাশনাল রিলেশনসটাকে মেনটেন করার জন্য, ডিপ্লোম্যাটিক টাইসটাকে আপহোল্ড করার জন্য স্টেটগুলো কি ইন্টারন্যাশনাল ল মেনে চলছে এবং তারা এটাকে অনেকটা অব্লিগেটরি হিসেবেই পারসিভ করছে। সো ইন সাচ কেস আমরা কি বলতে পারি যে ইন্টারন্যাশনাল আসলে ট্রু সেন্স দ্য ল উইথ ইটস ওন কাইন্ড অফ ইউনিকনেস অর ফিচার্স, ঠিক আছে, যেটা হচ্ছে কোয়াইট ডিফারেন্ট ডোমেস্টিক ল থেকে। তো এই ছিল হচ্ছে মোটামুটি আমাদের আজকের ক্লাসের টপিক। আপনার জন্য কোনো কোশ্চেন থাকে আজকের এই টপিক নিয়ে বা কোনো পার্টিকুলার পয়েন্ট নিয়ে, আপনারা কোশ্চেন করতে পারেন। স্যার একটা কোশ্চেন ছিল। জি শিওর শাফাত। স্যার ডোমেস্টিক কোনো ল কি ইন্টারন্যাশনাল ল হিসেবে ডিরেক্টলি কাউন্ট হতে পারে বা হয়েছে এমন কিছু? আচ্ছা, থ্যাংক ইউ ফর ইউর কোশ্চেন। এটা আমরা লাস্ট যে টপিকটা পড়েছিলাম ওখানেই দেখছিলাম যে ডোমেস্টিক ল ডিরেক্টলি কি হতে পারে, ইন্টারন্যাশনাল ল হতে পারে না। বাট আমরা যে সোর্স গুলো পড়ছিলাম যখন আর্টিকেল 38-এ, সোর্সে কি দেখছিলাম, সোর্সে দেখছিলাম যে ডোমেস্টিক ল এর কিছু প্রিন্সিপালকে আমরা ইন্টারন্যাশনাল ল এর মধ্যে নিয়ে আসতে পারি, অ্যাডহিয়ার করতে পারি। ডিরেক্টলি ডোমেস্টিক লকে আমরা ইন্টারন্যাশনাল লতে আনতে পারি না, দুটোকে একসাথে মিক্স করা যাচ্ছে না। কিন্তু ডোমেস্টিক ল এর কিছু প্রিন্সিপাল, ডক্ট্রিন, যেরকম আগের দিন বলছিলাম যে আপনি একই বিষয়ে একই পার্টির মধ্যে একাধিক মামলা করতে পারবেন না, যেটা আমি বলছি ডক্ট্রিন অফ রেস জুডিকাটা। এখন সেটা এক একটা দেশ এক একভাবে এই লটাকে ড্রাফট করে, রাইট? ড্রাফট বলতে ল্যাঙ্গুয়েজ বিভিন্নভাবে ইউজ করে তারা, সেটা তাদের বিষয় বা তাদের ইখতিয়ার। কিন্তু এই যে একটা প্রিন্সিপাল, এটাকে তারা ইনকর্পোরেট করে থাকে লয়ের মধ্যে। এই প্রিন্সিপালটাকে দেখছে যে ইন্টারন্যাশনাল লতে অ্যাডহিয়ার করা হয়েছে, বা প্রিন্সিপাল অফ ইকুইটি। কোর্ট যখন বিচার করবে, কোর্টের ডিসক্রিশনারি পাওয়ার থাকবে, কোর্ট বিচক্ষণতার সাথে দেখবে যে আসলে কাকে কি রেমেডি দেওয়া উচিত, নট ইকুয়ালিটি, ইকুইটি, যে যে আমার কাছে রেমেডি দিতে আসলো সে আগে কি করছে আর যার এগেনস্ট রেমেডি আছে সে কি করেছে, তো দুটার মধ্যে ইকুইটি করে রেমেডি দিবে। বা আগের দিন বলছিলাম যে সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স, এভিডেন্স দুই ধরনের হয় বলছিলাম, একটা ডিরেক্ট এভিডেন্স, আমি নিজের চোখে দেখলাম কাউকে খুন করতে, আর একটা হচ্ছে আমি কাউকে খুন করতে দেখলাম না, কিন্তু আমি তাকে হচ্ছে একটা নাইফ নিয়ে রুমের মধ্যে ঢুকতে দেখলাম, আবার তার হাতে আমি ব্লাড দেখলাম বাট খুন করতে দেখি নাই। এটা করে সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স। আগে সার্কামস্টেন্সিয়াল এভিডেন্সটা ইন্টারন্যাশনাল থেকে ছিল না, অ্যাডমিসিবল ছিল না। অ্যাডমিসিবল বলতে হচ্ছে অ্যাকসেপ্টেবল বোঝায়, কোর্টের কাছে অ্যাকসেপ্টেবল হওয়া। কিন্তু এখন কি, বিভিন্ন ম্যাক্সিমাম দেশে যেহেতু ডোমেস্টিক লতে এটা হচ্ছে অ্যাকসেপ্টেবল, ইন্টারন্যাশনাল লতে এটা অ্যাডমিসিবল হয়েছে। সো যেই জেনারেল প্রিন্সিপালসটা মেজরিটি অফ দ্য স্টেটস এর ডোমেস্টিক ল এর মধ্যে ইনকর্পোরেট করা আছে বা মানা হচ্ছে, সেটা অনেক সময় কি হতে পারে ইন্টারন্যাশনাল লয়ে অ্যাডহেয়ার করা হতে পারে, বাট ডিরেক্টলি প্রভিশনস গুলো ইন্টারন্যাশনাল লতে আসে না। বুঝতে পেরেছি সাফাত আপনাকে? জি স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, আর কোনো কোশ্চেন আপনাদের? স্যার ম্যাটেরিয়াল গুলোকে আমরা আজকেই পাবো? ম্যাটেরিয়াল বলতে হচ্ছে যে এই স্লাইডটা, হ্যাঁ স্লাইডটা আমি এখনই দিয়ে দিচ্ছি সিয়ারদেরকে। আর আপনারা এটা যদি আরো বই থেকে পড়তে পারেন ডিরেক্টলি, তাহলে আমি বইয়ের কোন পার্টটা পড়বেন আমি সিয়ারকে জানিয়ে দিচ্ছি, ঠিক আছে? আজকে পাবেন। স্যার এই এই পার্টটাও কি আমরা ওই আপনি যে অলরেডি বইটা দিয়েছেন ইন্টারন্যাশনাল ল, আই থিংক হ্যাঁ হ্যাঁ, নামটা ওই ভুলে ওই গিয়েছি। ওই বইটার মধ্যে, হ্যাঁ ওই বইটার মধ্যেও এই পার্টটা আছে, বাট একটু ছোট করে আছে। বাট আজকে যে পার্টটা আচ্ছা, একটা অন্য বই থেকে আমি পড়িয়েছি, আমি ওই বইটা দিয়ে প্লাস ওই বইয়ের কোন পার্টটা থেকে আপনারা পড়তে পারেন সেটা আমি বলে দিচ্ছি জি আপনাদেরকে, স্যার, ঠিক আছে? জি স্যার, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। আচ্ছা, আর কোনো কোশ্চেন আপনাদের? কোনো কোশ্চেন থাকলে আপনারা করতে পারেন, অথবা আমি তাহলে ক্লাসটা শেষ করবো।